ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমরা অর্গানিক কেমিস্ট্রির যে পোর্শনটা আগের দিন শুরু করেছিলাম তার পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে জৈব যৌগের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এটা একটা প্রশ্ন আকারে লেখা আছে যে জৈব যৌগের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। এর অ্যান্সারটা হবে এরকম যে কার্বন পরমাণুর মধ্যে বিশেষ কিছু ধর্মের জন্য জৈব যৌগগুলির মধ্যে কিছু নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য দেখা যায়। এগুলি নিচে আলোচনা করা হলো। ১ নম্বর হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি বা ক্যাটিনেশন ধর্ম। কি বলা হয়েছে এখানে যে ক্ষুদ্র আকার এবং উচ্চ বন্ধন শক্তির কারণে বহু সংখ্যক কার্বন পরমাণু নিজেদের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল বৃত্তাকার বদ্ধ শৃঙ্খল যৌগ তৈরি করতে পারে। এবং এটাও বলা আছে যে সমযোজী বন্ধন যে কথাটা বলা হলো সেটা এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে বা ত্রিবন্ধনও হতে পারে। অর্থাৎ সিঙ্গেল বন্ড অথবা ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড ৩ রকম হতে পারে। এই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। এখানে বলে রাখি শুধুমাত্র কার্বন নয়, কার্বন ছাড়া আরও কিছু এলিমেন্ট রয়েছে যেমন সিলিকন, সালফার, বোরন এবং ফসফরাস। এরাও ক্যাটিনেশন প্রপার্টি দেখায়। শুধুমাত্র কার্বন দেখায় এমনটা নয়। তবে কার্বন এই ক্যাটিনেশন প্রপার্টি দেখায় বলেই কার্বনের এই বহু সংখ্যক জৈব যৌগ তৈরি সম্ভব হয়। এই হলো প্রথম বৈশিষ্ট্য কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি। এরপর সেকেন্ড হচ্ছে আইসোমারিজম বা সমবায়বতা। সমবায়বতার ডেফিনিশন যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ধর্মের জন্য একই রকম মৌল একই ওজন অনুপাতে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করে তাকে বলা হয় সমবায়বতা। অর্থাৎ মৌলগুলো একই মৌল, তারা একই ওজন অনুপাতে যুক্ত হচ্ছে, কিন্তু যে যৌগগুলো তৈরি হচ্ছে সেই যৌগগুলো কিন্তু ডিফারেন্ট, তারা আলাদা। এই যে প্রপার্টি একে বলা হয় সমবায়বতা। একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যাবে। যেমন যদি আমরা বলি যে C2H6O এই একটা মলিকুলার ফর্মুলা যেখানে দুটো কার্বন রয়েছে দুটো, হাইড্রোজেন আছে ৬টা এবং অক্সিজেন আছে ১টা। তো এই যে দুটো কার্বন ৬টা হাইড্রোজেন এবং ১টা অক্সিজেন দিয়ে আমরা সাধারণত জানি যে C2H5OH বা ইথাইল অ্যালকোহল, এই যৌগটার নাম ইথাইল অ্যালকোহল তৈরি হতে পারে। কিন্তু শুধুমাত্র ইথাইল অ্যালকোহলই নয়, এছাড়া এই যে CH3OCH3 এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। এই নামকরণগুলো কীভাবে করা হয় সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে তোমরা একটু দেখে রাখো জাস্ট যে এই যে C2H5OH আর C2H5OH এবং CH3OCH3 ডাইমিথাইল ইথার, এদের উভয়েরই যদি আমরা সংকেতটা ব্রিফ করে লিখি তাহলে দেখতে পাবো যে C2H6O। এই মলিকুলার ফর্মুলা দিয়ে আমরা দুটো যৌগকে এক্সপ্রেস করতে পারছি, আইদার সেটা ইথাইল অ্যালকোহল অথবা ডাইমিথাইল ইথার। তো এই যে প্রপার্টি যেখানে বিভিন্ন এলিমেন্ট যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এখানে কত, এখানে 2 কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত হচ্ছে এখানে 2:6:1। তো এই 2:6:1 এই অনুপাতে যুক্ত হয়েই কিন্তু কখনো ইথাইল অ্যালকোহল তৈরি করছে, কখনো ডাইমিথাইল ইথার তৈরি করছে। এই যে প্রপার্টি একে বলা হয় সমবায়বতা বা ইংরেজিতে একে বলে আইসোমারিজম। তো নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে কার্বনের উপস্থিতি। জৈব যৌগের মধ্যে কার্বনের উপস্থিতি আবশ্যিক। কার্বন ব্যতীত কোনো জৈব যৌগ গঠন সম্ভব নয়। অধিকাংশ জৈব যৌগের মধ্যে কার্বন ছাড়াও কিছু এলিমেন্ট দেখা যায় যেগুলো হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। এদের মধ্যে আবার সবথেকে বেশি দেখা যায় হাইড্রোজেন ও অক্সিজেন। এই প্রসঙ্গে বলে রাখি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে যে যৌগগুলো তৈরি হয়, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন কম্পাউন্ড বা হাইড্রোকার্বন যৌগ। এই বানানটাকে একটু লিখে দিচ্ছি, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে সেই সমস্ত যৌগ যেগুলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি হয়। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে দ্রাব্যতা। জৈব যৌগগুলি সাধারণত জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য। যেমন বেনজিন, অ্যালকোহল এগুলো রয়েছে আমাদের মূলত বহুল প্রচলিত কিছু জৈব দ্রাবক। এর ব্যাখ্যাটা কীরকম? এখানে একটা প্রিন্সিপাল আছে যে লাইক dissolves লাইক। অর্থাৎ কি,
কোনো একটা কম্পাউন্ড সেটা যে টাইপের কম্পাউন্ড সেই একই টাইপের যৌগের মধ্যে সেই একই টাইপের দ্রাবকের মধ্যে সেটা দ্রবীভূত হয়। এটা নিয়ম, এটা কেমিস্ট্রির একটা প্রিন্সিপাল, এটা অর্গানিক হোক, ইনঅর্গানিক হোক, যে কোনো জায়গায় প্রযোজ্য। তাহলে জৈব যৌগগুলো সেই জন্যই জৈব দ্রাবকই সাধারণত দ্রাব্য হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এর কারণ হচ্ছে অজৈব যৌগগুলো, প্রথমে এটা বুঝলে সুবিধা হয় যে অজৈব যৌগগুলো অজৈব দ্রাবকেই কেন দ্রাব্য হয়। আমরা জানি অজৈব কোনো অজৈব দ্রাব্য যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এই যৌগগুলি সাধারণত আয়নীয় কম্পাউন্ড হয়, ফলে এটা আয়নে ভেঙে যায় Na প্লাস প্লাস Cl মাইনাস। এইবার জল আমাদের একটা বহুল প্রচলিত আয়নীয় দ্রাবক, সলভেন্ট। জলও কিন্তু H প্লাস এবং OH মাইনাসে ভেঙে যায়। এখন সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাসটা জলের OH মাইনাসের সঙ্গে তৈরি করতে পারে Na প্লাস OH মাইনাস মিলে তৈরি হয় NaOH। অন্যদিকে এই যে সোডিয়াম ক্লোরাইড থেকে তৈরি হওয়া Cl ক্লোরিন মাইনাস আয়নটা, আমি একটা অন্য কালার দিয়ে দেখাই। এই যে Cl মাইনাস আয়নটা, এইটা H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে H প্লাস এবং Cl মাইনাস, অর্থাৎ এটা হবে HCl, H প্লাস Cl মাইনাস মিলিয়ে তৈরি হয় HCl। এইভাবে একটা আয়নীয় যৌগ কোনো আয়নীয় সলভেন্টের মধ্যে দ্রবীভূত হয়। হুইয়ারএজ এই যদি আমরা অর্গানিক কম্পাউন্ডের কথা বলি, অর্গানিক কম্পাউন্ড কিন্তু এইভাবে আয়োনাইজড হয় না, অর্থাৎ আয়নে ভাঙে না। যেহেতু অর্গানিক কম্পাউন্ডগুলো আয়নে ভাঙে না, যেমন যদি আমরা মিথেনের কথা বলি, CH4, এটা কোনো দিনই C প্লাস H মাইনাস, মানে 4টে H মাইনাস, এটা হচ্ছে 4C প্লাস 4H মাইনাস, বা C মাইনাস, বা তার সাথে 4টে H প্লাস, এইভাবে কোনো দিনই এটা আয়নে ভাঙতে পারে না। কেন? কারণ কার্বন হাইড্রোজেন বন্ড, এই যে বন্ডটা থাকে কার্বন হাইড্রোজেন বন্ড, এটা সমযোজী বন্ধন, এর বন্ড এনার্জির মানটা খুব বেশি, তাই এই বন্ডগুলোকে এইভাবে ভাঙা যায় না। ফলে কি হয়, এই জৈব যৌগগুলো জলীয় দ্রাবকে বা কোনো আয়নীয় সলভেন্টের মধ্যে দ্রবীভূত হয় না। এরা কিছু জৈব দ্রাবকের মধ্যেই দ্রবীভূত হয়, যেমন হচ্ছে বেনজিন বা অ্যালকোহল এই জাতীয়। এরপর একটা প্রশ্ন রয়েছে, এটা মাধ্যমিক 2020 সালের প্রশ্ন, যে ক্লোরোফর্ম এবং সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? তো ক্লোরোফর্ম এবং সোডিয়াম ক্লোরাইডের সংকেত যদি আমরা দেখি, ক্লোরোফর্ম হচ্ছে CHCl3, এটা একটা সমযোজী যৌগ, আমরা জানি এটা জৈব যৌগ এবং সমযোজী যৌগ। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl, এটা হচ্ছে একটা আয়নীয়, সরি এটা মাইনাস না, NaCl, এটা হচ্ছে একটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। তাই সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হবে, কিন্তু ক্লোরোফর্ম হবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আমাদের জলে দ্রবীভূত হয়। এটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। এরপর আমরা যে বৈশিষ্ট্যটা আলোচনা করেছিলাম, তার নেক্সট 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ভিত্তিতে। জৈব যৌগগুলো সমযোজী হওয়ার কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। এবার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যদি কম হয়, অর্থাৎ খুব কম টেম্পারেচারে যদি একটা সলিড কম্পাউন্ড বা কী বলবো, কঠিন যৌগ সেটা যদি গলে যায়, বা স্ফুটনাঙ্ক কম, তার মানে কি, একটা তরল কম্পাউন্ড সেটা খুব কম টেম্পারেচারে ফুটতে শুরু করলো, অর্থাৎ এদের উদ্বায়িতা সাধারণত বেশি হবে কাদের, জৈব যৌগগুলোর ক্ষেত্রে। কারণ কি? কারণ এরা সমযোজী যৌগ। বেশ, এরপর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই জৈব যৌগগুলোর অধিকাংশই তড়িৎ অবিশ্লেষ্য। কেন? কারণ কার্বন পরমাণুকে আয়নিত করতে অনেক উচ্চ শক্তির প্রয়োজন হয়। যে কথাটা আগে বললাম, যে জৈব যৌগের মধ্যে কার্বন তো অবশ্যই থাকবেই। কার্বনের সাথে অন্য কোনো একটা এলিমেন্ট, সেটা কোনো হ্যালোজেন হোক, কার্বনের সাথে হাইড্রোজেন হোক, বা অন্য যা কিছু হোক, এই যে বন্ডটা, এই CH বন্ড বা কার্বনের সাথে অন্য কোনো যে কোনো এলিমেন্ট থাকলো, কার্বনের সাথে কার্বনও থাকতে পারে। এই যে সমযোজী বন্ধনগুলো হয়, এই বন্ধনগুলো খুব স্ট্রং বন্ড। এই স্ট্রং বন্ড হওয়ার জন্য এদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হয়, কারণ এরা আয়োনাইজড হয় না, অর্থাৎ আয়নিত হয় না। আয়নিত করতে গেলে অনেক হায়ার এনার্জি প্রয়োজন হয়। বেশ, এরপর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমগোত্র শ্রেণী এবং কার্যকরী মূলক, বা হোমোলোগাস সিরিজ ইংরেজিতে বলা হয়। আর কার্যকরী মূলক হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই আবার দুটো কি, একটু পড়ি। তো জৈব যৌগকে উহাদের রাসায়নিক ধর্মের ভিত্তিতে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। এদেরকে বলা হয় সমগোত্র শ্রেণী বা সমগণ শ্রেণী বা সমগণীয় শ্রেণী। ইংরেজি হচ্ছে হোমোলোগাস সিরিজ। একটি নির্দিষ্ট সমগণীয় শ্রেণীর
যৌগগুলির মধ্যে যে বিশেষ মূলক উপস্থিত থাকে যা যৌগগুলির রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকেই বলা হয় কার্যকরী মূলক। কি বলা হলো? একটা নির্দিষ্ট শ্রেণীর সমগণীয় যৌগগুলোর মধ্যে যে বিশেষ মূলক উপস্থিত থাকবে, শুধু উপস্থিত থাকলেই হবে না, উপস্থিত থাকবে এবং তার সাথে উপস্থিত থেকে কি করে? যৌগগুলোর রাসায়নিক ধর্মকে নির্ধারণ করে। তাকে বলে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। ফর এক্সাম্পল আমরা দিচ্ছি OH, সিঙ্গেল বন্ড OH মানে অ্যালকোহল গ্রুপ, CHO মানে অ্যালডিহাইড গ্রুপ, ডবল বন্ড CO অর্থাৎ কিটো গ্রুপ, সিঙ্গেল বন্ড NO2 মানে নাইট্রো গ্রুপ, সিঙ্গেল বন্ড NH2 মানে অ্যামিন গ্রুপ, সিঙ্গেল বন্ড CN মানে হচ্ছে সায়ানাইড গ্রুপ। এইগুলো হচ্ছে কয়েকটি সমগণীয় শ্রেণী বা এগুলো হচ্ছে কয়েকটি কার্যকরী মূলকের উদাহরণ এবং এই কার্যকরী মূলকগুলোর ভিত্তিতেই সমগণীয় শ্রেণী তৈরি হয়। কীরকম? যেমন হচ্ছে OH, OH হচ্ছে একটা OH সিঙ্গেল বন্ড OH যদি বলি, সেই OH হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, কিন্তু OH থাকে যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে তাদেরকে বলা হয় অ্যালকোহল। তাহলে এই অ্যালকোহল হয়ে গেল একটা সমগণীয় শ্রেণী। সিমিলারলি যদি আমরা CHO বলি, CHO হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, কিন্তু এই CHO থাকবে যে কম্পাউন্ডের মধ্যে তাকে বলা হয় অ্যালডিহাইড, ALDEHYDE, অ্যালডিহাইড। আবার এই CO গ্রুপ যেখানে থাকবে, ডবল বন্ডেড CO, এই গ্রুপটা যেখানে থাকবে সেই এটা একটা ফাংশনাল গ্রুপ CO। এই CO গ্রুপ, ডবল বন্ড CO, এটা হচ্ছে কিটো গ্রুপ এবং এই কিটো গ্রুপ যে কম্পাউন্ডের মধ্যে থাকবে সেটা হয়ে যাবে কিটোন জাতীয় যৌগ। এরকমভাবে আমরা জৈব যৌগগুলোকে নামকরণ করতে পারি তাদের মধ্যে প্রেজেন্ট যে মূলক বা ফাংশনাল গ্রুপ তার ভিত্তিতে। নেক্সট একটা প্রশ্ন রয়েছে যে সমগণীয় শ্রেণী ও কার্যকরী মূলকের গুরুত্ব কী? সমগণীয় শ্রেণী ও কার্যকরী মূলকের গুরুত্ব যদি বলি তাহলে এইভাবে বলা যেতে পারে যে আমাদের কেমিস্ট্রিতে জৈব যৌগের সংখ্যা কয়েক লক্ষ, আমি লিখেই দিই এটা, কয়েক লক্ষ জৈব যৌগ অলরেডি আবিষ্কার হয়ে আছে এবং কন্টিনিউয়াসলি আরও নতুন নতুন যৌগ মানে জৈব যৌগ আবিষ্কার হয়ে চলেছে। তাহলে বুঝতেই পারছো এক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল যে আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে যৌগ ধরে ধরে তাদের প্রপার্টি স্টাডি করবো বা তাদেরকে নিয়ে স্টাডি করব। এটা সম্ভব নয়। রাদার যদি এরকম করা যায় যে একই সিরিজের অন্তর্ভুক্ত, যেমন যেটা আমরা আগে বললাম যে অ্যালকোহল একটা আমরা সিরিজ বানালাম, সেখানে আমাদের কে থাকলো, সেখানে থাকলাম এটা মিথাইল অ্যালকোহল, CH3 হচ্ছে মিথাইল অ্যালকোহল, এরপর হচ্ছে C2H5OH ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল CH3CH2OH হচ্ছে প্রোপাইল অ্যালকোহল। এই যে মিথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, এদের প্রপার্টি কিন্তু মোর অর লেস সেম, অনেকটাই সেম, সামান্য কিছু তো পার্থক্য থাকবে, তবে মূল প্রপার্টি তারা কিন্তু সেম। মূল প্রপার্টি বলতে আমি কী বলতে চাইছি? মূল প্রপার্টি মানে বলতে চাইছি সেটা হচ্ছে যে এই মিথাইল অ্যালকোহল যে কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করবে, ইথাইল অ্যালকোহলও কিন্তু সেই কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করবে এবং একই প্রোডাক্ট, একই ধরনের প্রোডাক্ট তৈরি করবে। তফাৎটা হবে কোথায়? শুধু রিয়াকশন কন্ডিশন একটুখানি চেঞ্জ হবে, হয়তো কোথাও টেম্পারেচার একটু বেশি লাগলো, কোথাও একটু কম লাগলো, এইটুকু। আদারওয়াইজ মোর অর লেস এদের প্রপার্টি কিন্তু সেম থাকবে। তাহলে এইভাবে আমাদের মুখস্থ করা সম্ভব, মনে রাখা সম্ভব যে হ্যাঁ অ্যালকোহলের এই প্রপার্টি রয়েছে, কিন্তু যদি আমাদেরকে ওয়ান বাই ওয়ান করতে হয় সেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এই হচ্ছে আমাদের সমগণীয় শ্রেণী এবং ফাংশনাল গ্রুপের গুরুত্ব। এরপর 8 নম্বর বৈশিষ্ট্য রয়েছে জৈব যৌগের। এই জৈব যৌগগুলি অধিক উষ্ণতায় সমস্ত জৈব যৌগই বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে যে মিথেন CH4 একটা গ্যাস হলো তো একটা মলিকুল, এর সাথে যদি অক্সিজেনের রিয়াকশন করানো হয় অ্যাট ভেরি হাই টেম্পারেচার, এটা ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং H2O তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড এবং H2O তৈরি করছে, এটা অবশ্যই হাই টেম্পারেচার মানে CO2 তো গ্যাস হয়ে থাকবেই, তার সাথে জলটাও ভেপার হয়ে থাকবে। এখানে একটা জিনিস জানার সেটা হচ্ছে যে কোনো রিয়াকশন যখন টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয় বা টেম্পারেচারের উপর নির্ভর করে, বা টেম্পারেচার যদি একটা রিয়াকশন ঘটানোর জন্য এসেনশিয়াল কন্ডিশন হয়, সেই ক্ষেত্রে আমরা এই অ্যারো সিম্বলটার, এই যে রিয়াকশন যে অ্যারো সিম্বলটা তার উপর একটা ডেল্টা চিহ্ন, এটাকে বলা হয় ত্রিভুজের মতো দেখতে, এটাকে বলা হয় ডেল্টা চিহ্ন, রোমান হরফ। এই ডেল্টা চিহ্নটা দিয়ে বোঝাই যে রিয়াকশনটা টেম্পারেচার দরকার রিয়াকশনটা হতে গেলে। এরপর হচ্ছে 9 নম্বর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দাহ্য প্রকৃতি। প্রায় সমস্ত প্রকার জৈব যৌগই দাহ্য, এটার একটা প্রপার্টি। তবে এইখানে একটা জিনিস নোট করে রাখতে হবে যে জৈব যৌগ মাত্রই দাহ্য, ঠিক। এবার যদি স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক যৌগ হয়, স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক যৌগ কি আমরা পরের ভিডিওতে জৈব যৌগের ক্লাসিফিকেশন পড়বো, সেখানে
আর ডিটেলসে জানবো আমি একটুখানি বলি। স্যাচুরেটেড যৌগ মানে হচ্ছে যেখানে কোনো ডবল বন্ড বা সিঙ্গেল বন্ড থাকবে না। শুধুমাত্র ডবল বন্ড বা কোনো ট্রিপল বন্ড থাকবে না। শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে। সেইটা হচ্ছে স্যাচুরেটেড যৌগ। এই স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক কম্পাউন্ড যদি হয় সেগুলো অদীপ্ত শাখায় জ্বলতে থাকে। কিন্তু যদি আনস্যাচুরেটেড হয় অর্থাৎ যেখানে আমার ডবল বন্ড থাকবে বা ট্রিপল বন্ড থাকবে, এরা হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আনস্যাচুরেটেড অ্যারোমেটিক যৌগ যদি হয় তারা দীপ্ত ধোঁয়াটে শিখায় জ্বলে। আর ইন্টারেস্টিংলি যদি স্যাচুরেটেড কম্পাউন্ড তো ভেরি লং চেন থাকে, অর্থাৎ যদি কার্বন সংখ্যা প্রচুর বেশি থাকে, সবাই সিঙ্গেল বন্ডে যুক্ত। সবাই যখন সিঙ্গেল বন্ডে যুক্ত তখন যৌগটা অবশ্যই স্যাচুরেটেড, কিন্তু কার্বন সংখ্যা যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে এটা দীপ্ত ধোঁয়াটে শিখায় জ্বলবে। তখন কিন্তু আর অদীপ্ত শিখায় জ্বলবে না, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম যে স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক কম্পাউন্ড হলে অদীপ্ত শিখায় জ্বলে। এইটা স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক কম্পাউন্ড অদীপ্ত শিখায় জ্বলে, কিন্তু এই স্যাচুরেটেড অ্যালিফ্যাটিক কম্পাউন্ড যদি খুব লং চেন সম্পন্ন হয় তখন সেটা কিন্তু দীপ্ত ধোঁয়াটে শিখায় জ্বলতে থাকবে। এর একটা প্রপার্টি বা যখন আমরা প্র্যাকটিক্যাল করি তখন অর্গানিক সলিড স্যাম্পেলের ওই প্রিলিমিনারি টেস্ট করতে এই জিনিসগুলো কাজে লাগে। এই হলো 9 নম্বর বৈশিষ্ট্য। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তরল জৈব যৌগগুলি বা কঠিন জৈব যৌগে যদি আমরা জলীয় দ্রবণ ব্যবহার করি, অন্য কোনো দ্রবণ ব্যবহার করি, সেই দ্রবণগুলি সাধারণত তড়িতের অপরিবাহী বা কুপরিবাহী হয়। যেমন চিনি C12H22O11, এই হচ্ছে চিনির মলিকুলার ফর্মুলা। এটা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করবে না, কারণ চিনি বা অন্য কোনো জৈব যৌগ যেগুলো সাধারণত সমযোজী যদি হয় তারা কোনো আয়ন তৈরি করে না। আয়ন তৈরি না করতে পারে তারা তড়িৎ পরিবহনও করবে না। নেক্সট হচ্ছে পলিমারাইজেশন। বহু সংখ্যক জৈব যৌগকে প্রাকৃতিক অবস্থায় প্রাকৃতিক পলিমার হিসেবে পাওয়া যায়, যা প্রমাণ করে যে জৈব যৌগ পলিমারাইজেশনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পলিমারাইজেশন বিক্রিয়া কি? পলিমারাইজেশন বিক্রিয়া হচ্ছে যে সাপোজ একটা আমাদের কার্বন কার্বন ডবল বন্ড সম্পন্ন এই ধরনের কোনো একটা যৌগ রয়েছে। সাপোজ ধরা যাক ইথিলিন ধরছি আমি, এগুলো হাইড্রোজেন আমি লিখছি না, ইথিলিন। এর সাথে আরেকটা ইথিলিন আমি যদি অ্যাড করি তাহলে কী হবে? আরেকটা ইথিলিন যদি আমি অ্যাড করি, আবার একটা কার্বন ডবল বন্ড এই জায়গাটা এলো না, এটা হচ্ছে ডবল বন্ড কার্বন এরকম। এটা আল্টিমেটলি রিঅ্যাকশনটা কেমন হবে? এখানে জায়গাটা একটু সমস্যা। সেটা হচ্ছে যে ধরা যাক এই প্রথম কার্বনটা, এই যে প্রথম এলিমেন্টটা রয়েছে, প্রথম যে আমরা কম্পাউন্ডটা এঁকেছি মলিকুলটা, সেইটার এই জায়গাতে এই সিঙ্গেল বন্ড একটু প্রেস করে আঁকছি। ধরা যাক একটা কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, ঠিক আছে? এর সাথে আরেকটা কার্বন কার্বন ডবল বন্ড যখন রিঅ্যাকশন করতে আসবে তখন কী হবে? এর এই জায়গাটাতে এই একটা সিঙ্গেল বন্ড যেটা পাই বন্ড, সেটা দুর্বল পাই বন্ড অর্থাৎ উইক, সেই পাই বন্ডটা ভেঙে যায়। ভেঙে গিয়ে কী তৈরি করে? ভেঙে গিয়ে এইখানে তার ভেঙে গেল মানে কি একটা ভ্যালেন্সি ফাঁকা হয়ে গেল। তখন সেই জায়গাটাতে একটা কার্বন, এদিকে আরেকটা কার্বন অ্যাড হয়ে গেল। এইভাবে পলিমারাইজেশন রিঅ্যাকশনগুলো হয়। রিঅ্যাকশন মেকানিজম আমাদের খুব একটা দরকার নেই, জাস্ট নামটাই জানলেই চলবে। এরপর লাস্ট আমাদের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে ধীর গতির বিক্রিয়া। এই অর্গানিক যে যৌগগুলো রয়েছে অর্থাৎ জৈব যৌগগুলোর মধ্যে মূলত সমযোজী বন্ধন থাকে। আমরা আগেই বলেছি কার্বন কোনো আয়নীয় বন্ধন খুব একটা তৈরি করতে পারে না, একদমই পারে না তা নয়, তবে ইউজুয়ালি কার্বন সমযোজী বন্ধনই করে। যেহেতু সমযোজী বন্ধন খুব স্ট্রং বন্ড, তাই এই সমযোজী বন্ধনগুলো আয়নীয় বন্ধনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাই কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় এই সমযোজী বন্ধনগুলোকে ভাঙতে তুলনামূলকভাবে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। ফলে রিঅ্যাকশন রেট বা বিক্রিয়ার হার খুব কম হয়। এই রিঅ্যাকশন রেট টার্মটা খুব সহজ, যদিও আমাদের হায়ার ক্লাসে রয়েছে। রিঅ্যাকশন রেট মানে খুব সিম্পল জিনিস, এটা হচ্ছে প্রতি 1 সেকেন্ডে বা প্রতি 1 মিনিটে কতগুলো মলিকুল আমার রিঅ্যাকশন করলো। প্রতি 1 সেকেন্ডে, আমি সেকেন্ডের কথাই বলি, প্রতি 1 সেকেন্ডে কতগুলো রিঅ্যাক্টেন্ট মলিকুল রিঅ্যাকশনে অংশগ্রহণ করলো, সেই সংখ্যাটাকে বলা হয় যে রেট অফ রিঅ্যাকশন। কারণ স্বাভাবিকভাবেই যদি কোনো একটা রিঅ্যাকশনে ধরা যাক 1 সেকেন্ডে তোমার 10টা মলিকুল অংশগ্রহণ করছে, 10টা। আরেকটা অন্য রিঅ্যাকশনে সেখানে 1 সেকেন্ডে আমার হয়তো 50টা মলিকুল অংশগ্রহণ করছে। তাহলে 50টা মলিকুল অংশগ্রহণ করছে মানে সেই রিঅ্যাকশনটা ফাস্ট। এইটাই হচ্ছে রিঅ্যাকশন রেট, আর কিছুই নয়। তো এই অর্গানিক যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলো রিঅ্যাকশন রেট খুব কম হয়, কারণ এদের মধ্যে সমযোজী বন্ধন থাকে এবং সমযোজী বন্ধন খুব স্ট্রং বন্ড।
এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমাদের জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এবার এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পরবর্তী ক্লাসে জৈব যৌগের সাথে অজৈব যৌগের বেশ কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার মোটিভেশন পাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।